সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের আনন্দময় ভ্রমণে। আমি মোহাম্মদ স্বপন চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে খুচরা নগদান বই, ঠিক আছে, বা পেটি ক্যাশ বুক বলে আমরা যেটাকে পরিচিত। এখন খুচরা নগদান বইয়ের ধারণা, এখন খুচরা নগদান বই কোনগুলো বা খুচরা নগদান হিসাব কোনগুলো? সাধারণত প্রতিষ্ঠানের প্রতিনিয়তই আমাদের ছোট ছোট কিছু খুচরা লেনদেন হয়ে থাকে, যেমন কাগজ, কলম, স্টাপলার ক্রয় করে থাকি, কোনো জায়গায় কাউকে পাঠালাম, যাতায়াত খরচ দেওয়া লাগলো, ঠিক আছে, অথবা একটা কুরিয়ার সার্ভিস চার্জ দেওয়া লাগলো। এই জাতীয় যে ছোট ছোট যে ব্যয়গুলো, সেগুলোকে আমরা কি বলে থাকি? খুচরা খরচ বলে থাকি, ঠিক আছে। এবং এই খুচরা খরচ সমূহ, প্রতিষ্ঠানের খুচরা খরচ সমূহ যে নগদান বইতে লিপিবদ্ধ করা হয় তাকে আমরা বলে থাকি খুচরা নগদান বই, ঠিক আছে, যা খুচরা নগদান হিসাবে পরিচিত বা খুচরা খরচ হিসাবে পরিচিত। তো আমরা দেখি এই খুচরা খরচগুলো কি কি নামে, যেমন আমরা যদি কাগজ, কলম, খাতা, ইরেজার, কাটার, আলপিন, কার্বন কালি ইত্যাদি ক্রয় করি, তাহলে সেটা মনিহারি খরচ হিসাবে কি হবে? পরিচিত হবে, বা মনিহারি খরচ হিসেবে সেটা লিপিবদ্ধ হবে। অথবা আমরা যদি বাস ভাড়া, রিক্সা ভাড়া, ট্যাক্সি ভাড়া, মেট্রো রেল ভাড়া ইত্যাদি দিয়ে থাকি, সেটা হবে যাতায়াত খরচ হিসাবে কি হবে? লিপিবদ্ধ হবে। ভ্যান ভাড়া, কুলির মজুরি, বহন খরচ, এগুলো বহন খরচ নামে কি হবে? লিপিবদ্ধ হবে। চা নাস্তা কফি, চানাচুর, চা নাস্তা কফি, চানাচুর, কেক, কোক, এগুলোকে আমরা বলে থাকতে পারি আপ্যায়ন খরচ, ঠিক আছে। পিয়নকে বকশিস দিলাম, ভিক্ষুককে ভিক্ষা প্রদান করলাম, এটা বিবিধ খরচ। এখানে আরো এক প্রকারের খরচ রয়েছে, যেমন মনে করো যদি আমরা করি ডাক টিকিট ক্রয়, খাম ক্রয়, আঠা ক্রয়, কুরিয়ার চার্জ, টেলিগ্রাম খরচ, ঠিক আছে, কুরিয়ার চার্জ, টেলিগ্রাম খরচ, মোবাইল বিল, ইন্টারনেট বিল, এই জাতীয় খরচগুলোকে আমরা কি বলতে পারি? ডাকতার খরচ বলতে পারি, ঠিক আছে, ডাকতার খরচ। হ্যাঁ, তাহলে এগুলো ডাকতার নামে কি হবে? এখানে লিপিবদ্ধ হবে। তবে পরবর্তী স্টেপে চলে যাই। খুচরা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না যেসব লেনদেন খুচরা নগদান বইতে আসবে না। তো এই জাতীয় লেনদেনগুলো কি কি? সকল প্রকার বাকিতে লেনদেন খুচরা নগদান বইতে আসবে না। কারবারি বাট্টা খুচরা নগদান বইতে আসবে না। অনগদ লেনদেন যেমন অবচয়, অবলোপন, কুরিন সঞ্চিতি, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, এগুলো অন্তর্ভুক্ত হবে না খুচরা নগদান বইতে। সকল প্রকার আয় খুচরা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। বড় অঙ্কের লেনদেন, মানে খুচরা খরচের টাকা হচ্ছে 2000 টাকা, কিন্তু লেনদেন হয়েছে 4000 টাকা, ওগুলো কিন্তু কি হবে না? এখানে আসবে না। আর সকল প্রকার বাকিতে লেনদেনও কি হবে না? অন্তর্ভুক্ত হবে না, ঠিক আছে। আবার যে কোনো প্রকার আয় যদি হয়, যেমন পুরাতন খবরের কাগজ বিক্রি করা হলো, পুরাতন আসবাবপত্র বিক্রি করা হলো, যে কোনো প্রকার আয় যদি হয়, আয় এখানে আসবে না, কারণ এটার নামে হচ্ছে খুচরা খরচ। এটা রাখাই হয় খুচরা খরচ লিপিবদ্ধ করার জন্য, এই জন্য এখানে কোনো প্রকার আয় লিপিবদ্ধ হবে না। পরবর্তী স্টেপটি দেখি যে খুচরা নগদান বই সংক্রান্ত জাবেদা। এই জাবেদাটা খুবই গুরুত্বপূর্ণ। জাবেদা করতে গেলে আমাদের যদি বলে যে সংশ্লিষ্ট জাবেদা দেখো, যে উপরোক্ত লেনদেনগুলো সংশ্লিষ্ট জাবেদা দেখো বা প্রয়োজনীয় জাবেদা দেখো, তখনও কিন্তু আমরা এই 3টা জাবেদা করব। যেমন প্রথম হলো আমরা প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে নগদ বা চেক গ্রহণ করা হলো, অথবা প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে অগ্রদত্ত টাকা পূরণের জন্য নগদ বা চেক গ্রহণ করা হলো। এই জাতীয় লেনদেনের জন্য জাবেদা কি হবে? খুচরা নগদান হিসাব ডেবিট। যদি নগদ গ্রহণ করি নগদ ক্রেডিট হবে, যদি চেক গ্রহণ করি তাহলে ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট হবে, ঠিক আছে। এবার খুচরা ব্যয় নির্বাহ করা হলো, যে খুচরা খরচগুলো আছে সেগুলো প্রত্যেকটা ডেবিট হবে। মনিহারি খরচ ডেবিট, যাতায়াত খরচ ডেবিট, ডাকতার ডেবিট, আপ্যায়ন ডেবিট, আর খুচরা নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে পরবর্তী মাসে নগদ বা চেক গ্রহণ করা হলো। তো বছরের মাসের শুরুতে আমরা যে লেনদেনটা করেছিলাম, মাসের শেষেও কিন্তু একই লেনদেন হবে, ঠিক আছে। যেমন যেহেতু লেনদেনটা একই হবে বা ঘটনা একই হবে, তোমার জাবেদাও একই হবে, যেমন খুচরা নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ঠিক আছে। এটা খুচরা নগদান বই প্রস্তুত করার পদ্ধতি। এর 2টা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে অগ্রদত্ত পদ্ধতি, আর একটা হচ্ছে বিশ্লেষণাত্মক পদ্ধতি। এখন অগ্রদত্ত পদ্ধতির বিশ্লেষণাত্মক পদ্ধতি, এই 2টার ভিতরে পার্থক্য কি? অগ্রদত্ত পদ্ধতি হচ্ছে যে প্রতি মাসের শুরুতে আমরা প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে থাকি, যেটা বাজেটে উল্লেখ থাকে যে এই এত টাকা, মনে করি 5000 টাকা বাজেট, প্রতি মাসে আমি খুচরা খরচ করার জন্য প্রধান ক্যাশিয়ারকে 5000 টাকা করে দিব। তো এই মাসের শেষে দেখা গেলো যে আমার খরচ হয়েছে 4000 টাকা,
হাতে রয়েছে কত 1000 টাকা। তখন প্রধান ক্যাশিয়ারের কাছে যখন আমি পরবর্তী মাসে টাকা চাইতে যাবো, বলবো যে আপনার হাতে কত আছে, তখন আমি বলবো যে আমার কাছে হাতে আছে 1000 টাকা। তাহলে 5000 টাকা ফিল আপ করার জন্য সে আরো কি করবে, আরো নতুন করে 4000 টাকা দিবে। এই যে পদ্ধতি, এটাকে বলে অগ্রদত্ত পদ্ধতি। যে তো আমাদের হাতে যে টাকা থাকবে ওইটার সাথে বাজেট ফিল আপের জন্য আর যে অবশিষ্ট টাকা লাগে সেটা কি করবে, প্রধান ক্যাশিয়ার আমাদেরকে দিবে। আর বিশ্লেষণাত্মক পদ্ধতি হচ্ছে যে যেটা আমাদের হাতে থাকবে সেটা কি করতে হবে, ক্যাশে জমা দিতে হবে। জমা দিলে আবার নতুন করে আমাকে কি করবে, 5000 টাকা দিবে। এটা হচ্ছে অগ্রদত্ত পদ্ধতি। তাহলে অগ্রদত্ত টাকার পরিমাণ, এখানে কিছু সূত্র আছে, এই অঙ্ক করতে গেলে ছোট ছোট কিছু সূত্র আছে। যেমন অগ্রদত্ত টাকার পরিমাণ প্রারম্ভিক নগদ তহবিল প্লাস বিগত মাসের খরচ। নগদ তহবিলের সাথে আমি বিগত মাসের খরচ যোগ করলে অগ্রদত্ত টাকার পরিমাণ পাবো। এগুলো সাধারণত ক নম্বরে থাকে, 2 নম্বরের জন্য থাকে। প্রারম্ভিক খুচরা নগদ তহবিল, অগ্রদত্ত টাকার পরিমাণ মাইনাস বিগত মাসের খরচ। অগ্রদত্ত টাকা থেকে আগের মাসের খরচ মাইনাস করলে যেটা হাতে থাকবে সেটা হবে কি, প্রারম্ভিক খুচরা নগদ তহবিল। আর বিগত মাসের খরচ যদি বের করতে বলে, অগ্রদত্ত টাকা থেকে আমি যদি প্রারম্ভিক নগদ তহবিল ম্যানেজ করি, তাহলে মাঝখানে যে গ্যাপটা সেটা হবে কি তোমার না বিগত মাসের খরচ। ঠিক আছে, এটা হলো খুচরা অবদান বই প্রস্তুত করার পদ্ধতি। এরপর আমরা দেখি একটা অঙ্ক দেখি আমরা খুচরা অবদান বই সংক্রান্ত। সোহান ট্রেডার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করেন। অগ্রদত্ত টাকার পরিমাণ 2000 টাকা। 2024 সালের এপ্রিল মাসে মোট খরচের পরিমাণ 1200 টাকা। মে মাসে মোট খরচের পরিমাণ নিম্নরূপ। এখানে কিছু লেনদেন দেয়া আছে, মের 1 তারিখ থেকে 30 তারিখ মধ্যে কিছু লেনদেন দেয়া আছে। তো আমরা এইটা কিভাবে করব, তো এই অঙ্ক করার সময় আমরা যে কাজটা করবো, যে আমাদের কয়টা ঘর হবে সেই ঘরগুলোকে একটু কাউন্ট করে নেবো। যেমন এখানে দেখো কাগজ ও কলম ক্রয় করা হলো, মণিহারি। ঠিক আছে, মণিহারির জন্য একটা ঘর হবে, আমরা নিয়েছি যে মণিহারি ঘর নিয়েছি। ডাক টিকিট ক্রয় করা হলো, ডাকতারের জন্য আমরা একটা ঘর নিয়েছি। পিয়নকে বকশিস প্রদান করা হলো, বিবিধের জন্য আমরা একটা ঘর নিয়েছি। রিক্সা ভাড়া দেওয়া হলো, যাতায়াতের জন্য আমরা ঘর নিয়েছি। ঠিক আছে, পরবর্তীতে মনিহারি দ্রব্য, মনিহারি ঘর আছে। টেলিগ্রাম বাবদ খরচ হলো, ডাকতারের ঘর আছে। বাস ভাড়া প্রদান করা হলো, যাতায়াতের ঘর আছে। ভিক্ষুককে ভিক্ষা প্রদান করা হলো, বিবিধ খরচ আছে। ঠিক আছে, এইভাবে ঘরগুলো আমরা আগে কাউন্ট করে নিব। কাউন্ট করার পর আমরা কি করবো, ঘরটা কাটবো। এভাবে যেভাবে আছে সেভাবে ঘরটা কেটে ফেলবো। এবং সবার প্রথম আমরা যেটা করবো, ব্যালেন্স বিডি যেটা আমাদের হাতে ছিল সেটা নিয়ে শুরু করব। যেমন অগ্রদত্ত টাকার পরিমাণ 2000, প্রতি মাসে আমাকে 2000 টাকা করে কি করে প্রধান ক্যাশিয়ার দিয়ে থাকে। এপ্রিল মাসে মোট খরচের পরিমাণ 1200, তাহলে এপ্রিল মাসে আমার খরচ হয়েছিল 1200 টাকা। তাহলে হাতে ছিল কত, 2000-এর মধ্যে 1200 খরচ হয়েছে, হাতে ছিল কত, 800 টাকা ছিল। ওই 800 টাকা হবে ব্যালেন্স বিডি। ঠিক আছে, ওই 800 টাকাকে আমরা ব্যালেন্স বিডি হিসাবে লিখবো। ঠিক আছে, তাহলে ক্যাশিয়ার আমাকে কত দিবে, প্রতি মাসে যেহেতু 2000 টাকা করে দেয়, আমার হাতে আছে 800, তাহলে ক্যাশিয়ার আমাকে আরো 1200 টাকা দিবে 2000 টাকা ফিল আপের জন্য। তাহলে ওইটা সে কিভাবে দিয়েছে, চেকে দিয়েছে না নগদে দিয়েছে? তো প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে অগ্রদত্ত অঙ্ক পূরণের জন্য চেক প্রাপ্তি, সে চেকে দিয়েছে, এই জন্য আমরা কি ব্যাংক হিসাব কি হবে, এখানে ডেবিট হবে। তাহলে 800 টাকা হাতে ছিল, ব্যালেন্স বিডি প্রধান ক্যাশিয়ার আমাকে দিল 1200 টাকা, মোট 2000 টাকা হয়ে গেল। এরপর আমরা এই 2000 টাকা থেকে, এটা হচ্ছে ডেবিট সাইড, এই প্রাপ্তির টাকা হচ্ছে ডেবিট সাইড, আর প্রধানের টাকা এটা হবে কি ক্রেডিট সাইড। ঠিক আছে, প্রধানের টোটাল অংশটুকু ক্রেডিট সাইড। তাহলে এবার আমরা দেখি কি কি খরচ করলাম। 4 তারিখ কাগজ ও কলম ক্রয়, আমরা 75 টাকার ঘরে লিখলাম 120 টাকা। কাগজ কলম যেহেতু মনিহারি ঘরেও 120 টাকা লিখলাম। ডাক টিকিট ক্রয়, প্রদত্ত টাকা লিখলাম, ডাকতারে লিখলাম 60 টাকা। এরপর দেখো কি আছে, পিয়নকে বকশিস প্রদান, পিয়নকে বকশিস দিচ্ছে, এটা বিবিধ খরচ। প্রদত্তর ঘরে টাকা লিখলাম আর বিবিধ খরচে লিখলাম। রিক্সা ভাড়া প্রদান করা হলো, রিক্সা ভাড়া প্রদত্ত ঘরে টাকা লিখলাম, রিক্সা ভাড়া যেহেতু যাতায়াতের ঘরে আমরা লিখলাম কত না 60 টাকা। ঠিক আছে, এটা। এরপর দেখো কি আছে, মনিহারি দ্রব্যাদি ক্রয় 90 টাকা। মনিহারির ঘরে লিখলাম, প্রদত্তর ঘরে লিখলাম আর মনিহারির ঘরে লিখলাম। টেলিগ্রাম বাবদ খরচ হলো 70 টাকা, টেলিগ্রাম প্রদত্ততে লিখলাম, ডাকতারে লিখলাম। এরপর হচ্ছে বাস ভাড়া প্রদান করলো 80 টাকা, বাস ভাড়ার প্রদত্ত টাকা লিখলাম এবং এখানে যাতায়াতে লিখলাম। সর্বশেষ হচ্ছে ভিক্ষুককে ভিক্ষা প্রদান করলাম, প্রদত্তে লিখলাম এবং বিবিধ খরচে লিখলাম। 140 হবে এটা। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের সবগুলো হিসাব রেকর্ড করা শেষ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যোগ করব সবগুলো ঘরকে যোগ করার পর 540, 210, 130, 140, 600 এবং সবগুলো যোগ করে দেখা যাচ্ছে 540 টাকা আসে এখানে। ঠিক আছে, এখন 540 টাকা আসলে আমরা যে কাজটা করবো, এখানে একটু গ্যাপ রেখে নেবো, এই মাঝখানে একটু গ্যাপ রেখে নিয়ে এই অপশনটাতে আমরা হিসাবটা যোগফলটা নামাবো। এই দুইটাকে যোগ করে 2000 এবং এই বরাবর এখানে 2000 টাকা লিখবো। 2000 টাকা লেখার পরে আমার মোট যোগফল হচ্ছে 2000, খরচ হয়েছে 540, তাহলে হাতে ছিল কত, যেটা হাতে থাকবে সেটা হবে ব্যালেন্স সিডি। তাহলে 2000 থেকে 540-কে ম্যানেজ করে আমরা পাচ্ছি কত, 1460 টাকা, এটা হবে ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডিটা পরবর্তী মাসের 1 তারিখ, মেয়ের পরের মাসকে জুনের 1 তারিখে এটা এসে সেটা কি হয়ে যাবে, ব্যালেন্স বিডি হয়ে যাবে এই 1460 টাকা। ঠিক আছে, এই যে 1460 টাকা ব্যালেন্স বিডি হয়ে গেল এখানে এসে। তার মানে আমার হাতে আছে 1460 টাকা। তাহলে ক্যাশিয়ার আমাকে কত দিবে,
ক্যাশের 2000 টাকা ফিল আপের জন্য আমাকে আরো 540 টাকা দিবে। এই যে 540 টাকা এখানে চলে আসবে, আমাকে ক্যাশের এটা দিবে। আগের মাসে যেহেতু চেক নিয়েছিলাম, পরের মাসে আমরা ধরে নেব যে এটা চেক নিয়েছি। এখানে লিখবো আমরা ব্যাংক হিসাব লিখে 540 টাকা লিখবো, ঠিক আছে। এভাবে আমরা মূলত অঙ্কটা করব। এখানে আরো কিছু আমরা এখানে কিছু ক্যালকুলেশনের জায়গা ছিল, তো মোটামুটি আমরা করে ফেলেছি, ক্যালকুলেশন করার প্রয়োজন হয়নি আমাদের। তো এই ছিল আমাদের খুচরা নগদান বই সংক্রান্ত ক্লাস। তোমাদের কোনো যদি সমস্যা হয় খুচরা নগদান সম্পর্কে, আর যদি ডিটেলস জানতে চাও, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কি করতে পারো, বা অন্য যে কোনো অঙ্ক সম্পর্কে ঝামেলা হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারো, 01682, এই যে এই নাম্বারে কল করতে পারো, 06827444638। এই নাম্বারে যদি মেসেজ দিয়ে রাখো আমাকে, তাহলে আমি তোমাদের প্রবলেম সলভ দিব ইনস্ট্যান্ট। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে, সমস্ত দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাস উপভোগ করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।